আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ফারজানা ফাহিম আদ্রিতা, ইয়ুথ পলিসি ফোরামের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নীতি প্রণয়নের রাজনীতি কোর্সের 10ম সেশনে। আজকে আমাদের আলোচনার বিষয় কিভাবে অভ্যন্তরীণ বিশেষজ্ঞরা জননীতিকে প্রভাবিত করে, অর্থাৎ নীতি প্রণয়নে আমলাতন্ত্রের ভূমিকা। এবং আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর আমির মোহাম্মদ নাসরুল্লাহ স্যার। স্যার বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত রয়েছেন। তার অধ্যাপিত বিষয়গুলোর মধ্যে রয়েছে লোক প্রশাসন ও লোক প্রশাসন ব্যবস্থাপনা, গ্রামীণ উন্নয়ন, স্থানীয় প্রশাসন, জননীতি, পরিবেশ ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন, সাংগঠনিক আচরণ ও মানব সম্পদ। অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন সম্মেলনে বেশ কয়েকটি উপস্থাপনা করেছেন। এছাড়াও তার লিখিত বিভিন্ন বইসমূহ ও বিভিন্ন পাণ্ডিত্যপূর্ণ গবেষণা নিবন্ধ ব্যাপকভাবে সমাদৃত হয়। আর বিলম্ব না করে আমরা এখন চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার, স্টিল কথা শোনা যাচ্ছে না আপনার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট। আমি ভিডিওটা অফ রেখেছি সো দ্যাট কোনো ইন্টারাপশন যেন না হয় আর কি। ওকে স্যার। ওকে, সো আমার মনে হয় আমরা আজকে শুরু করি। সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু স্পেশাল থ্যাঙ্কস টু ইওর পলিসি ফোরাম। এই কোর্সের আয়োজন করেছে, আমি আনন্দিত হয়েছি এবং খুব সম্মানিত বোধ করছি যে এই প্ল্যাটফর্মে পাবলিক পলিসি নিয়ে স্পেশালি যেটা আমাদের আলোচনার প্রধান বিষয়, আমাদের শিক্ষণীয় বিষয়, যেটা আমরা শ্রেণীকক্ষেও পাঠদান করে থাকি ডিপার্টমেন্টে, সেটা বাংলাদেশের একটা কান্ট্রি ওয়াইড স্টুডেন্ট ফোরামে জানানোর জন্য যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ইয়ুথ পলিসি ফোরামকে। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা অনেক সময় বলে থাকি যে পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো সাধারণ সকল ডিসিপ্লিনের ছাত্রছাত্রীদের আলটিমেটলি আফটার হ্যাভিং মাস্টার্স আমাদের ছাত্রছাত্রীরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে প্রশাসনের সাথে সম্পৃক্ত হয়, আইদার সেটা পাবলিক অর প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। সো যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি এবং যে পাবলিক পলিসি, এই বিষয়গুলোর সাথে সম্যক ধারণা সবার একটু থাকে, তাহলে বাস্তব জীবনে গিয়ে তাদের হয়তো সেটা অনেক বেশি কাজ করে। এনিওয়ে, সো সেই দৃষ্টিকোণ থেকে আমি ইয়ুথ পলিসি ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি আবারও যে এরকম একটা একাডেমিক বিষয়ের অবতারণা করার জন্য। তো আজকে আমাদের জন্য যে আলোচনার টপিক নির্ধারণ করা হয়েছে, দ্যাট ইজ ওয়ান অফ দি সেশনস অফ পাবলিক পলিসি কোর্সেস, যেটাকে তারা নাম দিয়েছে পলিটিক্স অফ পলিসি মেকিং। অত্যন্ত সুন্দর একটি নাম। এবং আমি দেখেছি এখানে যারা আগে কথা বলেছেন আমাদের কলিগরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, অত্যন্ত স্বনামধন্য প্রফেসররা সেখানে কথা বলেছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউ দি ইন-হাউস এক্সপার্টস ইনফ্লুয়েন্স পাবলিক পলিসি, স্পেশালি দ্য রোল অফ ব্যুরোক্রেসি ইন পলিসি মেকিং। যে বাংলাদেশে পাবলিক পলিসি প্রণয়নের ক্ষেত্রে যারা আভ্যন্তরীণ এক্সপার্ট হিসেবে বিবেচিত, যাদেরকে আমরা ব্যুরোক্রেট বলে থাকি, সিভিল সার্ভেন্টস বলে থাকি, পলিসি মেকিং এ তাদের ধারণাটা কি বা ভূমিকাটা কি, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। আমি আজকের আলোচনাটাকে, যদিও আমাকে 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, আমি জানি না হয়তো একটু বেশিও লাগতে পারে, অথবা আমি চেষ্টা করব সময়ের মধ্যে শেষ করার জন্য। আমি আজকে এই আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে তো না? সেকেন্ড স্ক্রিনটা আমি গিয়েছি। আদ্রিতা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। আমরা আজকের এই আলোচনায় আমি এই বিষয়গুলো কভার করার চেষ্টা করব, স্পেশালি দ্য মিনিং অফ পাবলিক পলিসি এবং পাবলিক পলিসি মেকিং এর কিছু থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, ডিফারেন্ট মডেলস যেগুলো পাবলিক পলিসি মেকিং এ ব্যবহার করা হয়ে থাকে, এবং হোয়াট ইজ দি সাইকেল অর দ্য প্রসেস অফ দিস পলিসি মেকিং, সেটাও একটু দেখবো ব্রিফলি। এবং পাবলিক পলিসি মেকিং প্রসেসের মধ্যে ব্যুরোক্রেটদের রোলটা কি,
সম্পৃক্ততা কোন ধরনের সেটাও একটু দেখব, এবং এরপরেই আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে ব্যুরোক্রেটস এবং ব্যুরোক্রেসি এর অর্থটা কি, রাইট? আমরা শুধু পলিসি মেকিং এবং ব্যুরোক্রেট নিয়ে আলোচনা করব, কিন্তু ব্যুরোক্রেসি আসলে কি, ব্যুরোক্রেসি কি, সেটা একটু মিনিং আমি মাঝখানে একটু আপনাদের জানানোর চেষ্টা করবেন। আমি স্পেসিফিক আমাদের এই ক্ষেত্রে পলিসি মেকিং এর 4টি প্রধান স্তর, ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং এন্ড অ্যানালিসিস, এই 4টি ক্ষেত্রে ব্যুরোক্রেসির বা ব্যুরোক্রেটদের সম্পৃক্ততা কোন ধরনের, তাদের ইনফ্লুয়েন্স কোন ধরনের, সেটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব, এন্ড সর্বশেষ একটু কনক্লুডিং দেব। সো আমি আজকের আলোচনাটা টোটালি প্রিপেয়ার করেছি আমার এক্সিস্টিং কিছু লিটারেচার, যেটা আমি আমার কাছে ছিল এবং আমি ডাউনলোড করেছি বিভিন্ন লেখালেখি থেকে। আমি তোমাদের কাছে কিছু শেয়ারও করেছি, 2-1টা আর্টিকেল। তো সেখান থেকে আমি আজকের আলোচনাটা তৈরি করেছি। সো লেটস হ্যাভ আ লুক অন দ্য ফার্স্ট স্লাইড। আমরা এখানে পাবলিক পলিসির মিনিংটা কি দেখার চেষ্টা করছি। পাবলিক পলিসি বেসিক্যালি কিছু সরকারি নিয়ম নীতি, বা এটাকে আমরা বলে থাকি যে গভর্নমেন্টাল প্রোগ্রাম, রাইট, দ্যাট বেসিক্যালি ফোকাসিং অন দি গোলস এন্ড পারপাস। ওকে, এবং সেখানে কিছু অথরিটেটিভ ডিসিশন থাকে, যেটার মাধ্যমে একটা মাধ্যমটা হচ্ছে পলিটিকো ম্যানেজারিয়াল সিস্টেম। এখানে পলিটিকো বলতে গভর্নেন্সে যারা থাকেন তারা, আর ম্যানেজারিয়াল বলতে যারা এখানে অ্যাডমিনিস্ট্রেশনে থাকেন, ওই যে ব্যুরোক্রেসি কথা, তাদের সিদ্ধান্ত এর মাধ্যমে এমন কিছু প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো সরকারের উদ্দেশ্যকে সফল করার জন্য তৈরি করা হয়, দ্যাট ইজ বেসিক্যালি পাবলিক পলিসি, বা বাংলায় অনেকে জননীতি বলে থাকেন বা লোকনীতি বলে থাকেন। তো এটা বিভিন্ন ভ্যারাইটিজ আছে, এটা ল এর মাধ্যমে আসতে পারে, কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে আসতে পারে, অথবা কোনো কোর্টের ডিসিশনের মাধ্যমে আসতে পারে, অথবা নির্বাহী আদেশ সরকারের, সেটার মাধ্যমেও আসতে পারে, রাইট? এখানে আমি একটা এক্সপার্ট ডেফিনিশন দেওয়ার চেষ্টা করেছি। প্রফেসর অ্যান্ডারসন, তিনি পাবলিক পলিসি কথা বলতে গিয়ে তিনি তার ফোকাসটাকে আইডেন্টিফাই করেছেন। তিনি বলছেন যে দ্য ফোকাস অফ পাবলিক পলিসি ইজ সোসাইটি, রাইট, অ্যান্ড লোকাস ইজ গভর্নমেন্ট। তাহলে লোকাস মানে হচ্ছে লোকেশন, তাহলে পাবলিক পলিসি তৈরি হচ্ছে সরকারের মধ্যে, আর ফোকাসটা হচ্ছে সমাজ, এই সমাজকে, যে সোসাইটিকে রাষ্ট্র বা আমরা বা রাষ্ট্র সেবা দেয়, বা রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য যে সরকার গঠিত হয়, তাহলে সরকার এখানে কেন্দ্রবিন্দু, আর ফোকাসটা হচ্ছে আমার সমাজ। ওকে, সেখানে অ্যান্ডারসন তিনি এটাকে আইডেন্টিফাই করে বলার চেষ্টা করেছেন, when a government takes a decision or uses a course of action in order to solve a social problem and adopts a specific strategy for its planning and implementation, and is known as public policy. Very comprehensive এবং pinpointed definition দেওয়ার চেষ্টা করেছেন পাবলিক পলিসি সম্পর্কে অ্যান্ডারসন। তিনি কি বলেছেন? তিনি বলছেন যেটা সমাজের কোনো সমস্যাকে সমাধান করার জন্য, রাইট, সরকারের নেয়া কিছু সিদ্ধান্ত বা কোর্স অফ অ্যাকশন, এটা তারা নির্দিষ্ট কিছু কৌশলের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করে। ব্রডলি আমরা যদি বলি যে the modus operandi of policy making is in tune with that of decision making as outlined by Herbert Simon. Herbert Simon একজন বিখ্যাত পণ্ডিত, তিনি ম্যানেজমেন্ট এক্সপার্ট বলেন কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপার্ট বলে থাকেন। তিনি এই বিষয়ে কথাবার্তা বলেছেন যে পলিসি মেকিং এর ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত গ্রহণটার কথা খুব বিবেচনা করেছেন, এবং এখানে রেশনাল ডিসিশন মেকিংটা ইনভলভ থাকে, যেখানে ইন্টেলিজেন্সের একটা প্রভাব থাকে, যেখানে সিলেকশনের একটা প্রভাব থাকে। তাহলে ডিসিশন মেকিং, যেখানে রেশনালিটি থাকবে না, যেখানে ইন্টেলিজেন্স থাকবে না, সেই সিদ্ধান্ত গ্রহণটা ভালো হবে না, এবং সেই পলিসিটা খুব ভালো হবে বলে মনে হয় না। হাউএভার, এখন দেখা যাচ্ছে যে in the course of time, actually in the workload of involved in policy making, the specialized nature of policy formulation, the bureaucrat's presence can be seen as policy making and policy work stage. যেহেতু আমরা প্রথমেই বলেছি যে পাবলিক পলিসিতে আসলে সরকার এবং ম্যানেজমেন্ট, যে পলিটিকো ম্যানেজারিয়াল সিস্টেম আমরা বলেছি, রাইট, তাহলে এখানে প্রশাসন এবং রাজনীতির একটা সম্পৃক্ততা আছে। তার মানে রাষ্ট্র যারা পরিচালনা করছেন, গভর্নমেন্ট, এবং তার সাথে তার যে প্রশাসন, তারা উভয়ই মিলেই কিন্তু আপনার দিস পাবলিক পলিসি তারা মেক করে থাকে।
সো এই হচ্ছে মোটামুটি পাবলিক পলিসি। আর কিছু কথাবার্তা এখানে আছে। পাবলিক পলিসির আমরা যদি তৈরি করার ক্ষেত্রে ডিফারেন্ট মডেলস এর কথা বলে থাকি, অর ইফ ইউ সে যে আই মিন দ্য থিওরিটিক্যাল বেসিস কিভাবে পলিসি তৈরি করা হয়, অনেকগুলো মডেল আমরা ব্যবহার করি। আমরা মডেল সম্পর্কে ডিটেইল বলতে গেলে ইট উইল টেক আনাদার লেকচার। আমি ব্রিফলি বলার চেষ্টা করছি এখানে যে স্পেশালি পাবলিক পলিসি তৈরি করার ক্ষেত্রে এক্সপার্টরা কয়েকটি মডেল ব্যবহার করে থাকেন, যেমন গ্রুপ থিওরিটিক্যাল মডেল, যেটাকে বলা হয়েছে যে ইন দিস মডেল বেসিক্যালি interaction between different social groups, right? সরকার বিভিন্ন সোশ্যাল গ্রুপের সাথে ইন্টারেকশন করে, ইনপুট নেয়, তারপর সেটা পলিসি মেকিং এ তারা নিয়ে আসে। আচ্ছা, আরেকটা মডেল ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় এলিট থিওরেটিক মডেল। এখানে বলা হচ্ছে যে ভ্যালুজ অফ দি এলিট, রাইট, এটা পলিসি ফর্মুলেশনে রিফ্লেক্ট হয়। ওকে, আচ্ছা, থার্ডলি incremental model. This is entailing real life constraints of time, cost, information, and policies. Incremental model বলা হয়। আরেকটা মডেল ব্যবহৃত হয় institutional, that is concentrating on formulation and execution through institutions. সবচেয়ে যেটা পপুলার মডেল in policy making, that is rational model, এটা involving policy efficiency or maximization. আরো কিছু আছে যেমন গেম থিওরেটিক মডেল কিংবা সিস্টেম মডেল। ওকে, হাউএভার এই মডেলগুলো বেসিক্যালি ফলো করা হয় ইন কনজাংশন উইথ দি ইনসাইট এন্ড এক্সপেরিয়েন্স অফ পলিসি মেকিং while formulating the স্যার আপনার সাউন্ডটা একটু কমে গিয়েছে। স্যার এখনো শোনা যাচ্ছে না ভালো করে। এখন ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। আমি বুঝতে পারছি নেটওয়ার্ক হয়তো একটু ডিস্টার্ব করছে, কিন্তু ওকে, আমার স্লাইডে দেখা যাচ্ছে না? জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই স্লাইডটি দেখুন। এখানে আই এম ট্রাইং টু শো ইউ দি প্রসেস, দ্য সাইক্লিক্যাল প্রসেস অফ পলিসি মেকিং। সাধারণত ইট ইজ নট ফিক্সড এন্ড ফাইনাল, অনেকে অনেকভাবে এটা ব্যবহার করে থাকেন। দিস ইজ দেয়ার আর 5 ইম্পর্টেন্ট স্টেজ ইন পলিসি মেকিং। প্রথম কাজটা হচ্ছে এজেন্ডা সেট করা। আই মিন একটা আমরা ডেফিনিশনে বলেছি কি সোশ্যাল প্রবলেমকে সলভ করার উদ্দেশ্যে পলিসি মেক করা হয়। তাহলে আমাকে ফার্স্ট অফ অল উই নিড টু আইডেন্টিফাই সাম প্রবলেমস অফ আওয়ার সোসাইটি। ওকে, এবং we'll set agenda. This is the first stage in the policy making process. Then policy formulation, right? Thirdly, policy adoption. Fourthly, policy implementation, and finally, policy evaluation or analysis. So agenda setting ki hoy? Basically, you see public attention focuses on public problem or any issue, and officials' words and actions help focus attention. এখানে অফিসিয়ালস বলতে ব্যুরোক্রেসির কথাই বলা হচ্ছে। However, ফর্মুলেশনের ক্ষেত্রে দেখা যায় policy makers in the legislature, especially, and the bureaucracy take up the issue. Okay, and they create legislative, regulatory, or programmatic strategies to address the problem. তাহলে এখানে আইন সভা, বিশেষ করে যে সরকারের যারা আইন প্রণেতা থাকেন এমপিস, তাদের সাথে বা মন্ত্রীরা, তাদের সাথে ব্যুরোক্রেসির একটা সংযোগ হয়, রাইট? এখানে রেগুলেটরি বিষয়গুলো দেখা হয় এবং প্রোগ্রামগুলোকে সেট করা হয়। That is policy formulation. And thirdly, adoption, right? Here, basically, policy makers formally adopt a policy solution, usually in the form of legislation or rules, যেটা আমরা আইন সভায় দেখে থাকি। ওকে, তাহলে কি হয়, ওই যে পলিসি ফর্মুলেট করার পরে এটাকে অ্যাডপ্ট করা হয়, তার মানে এটাকে আইনি রূপ দেওয়া হয়। Then implementation. Government agencies began the job of making the policy work by establishing their procedures, writing guidance documents, or issuing grant signal and other to the government. তাহলে এখানে কি করা হয়, বিশেষ করে এখানে সরকারের যে এজেন্সিগুলো, আমি এগেইন ঘুরে ফিরে ব্যুরোক্রেসি, তারাই এখানে মূল কাজটা করে থাকেন পলিসি ইমপ্লিমেন্টেশন। সাথে বিভিন্ন সরকারের যে মন্ত্রণালয়, তারাও সেখানে আসেন। And finally, evaluation or monitoring. Policy analysis
যারা করে থাকেন তাদেরকে আমরা পলিসি অ্যানালিস্ট বলে থাকি, স্পেশালি bureaucracy inside and outside government determine whether the policy is addressing the problem and whether implementation is proceeding well. যেখানে বেসিক্যালি করা হয় যে পলিসিটা নেওয়া হয়েছে, যেটা বাস্তবায়ন করা হচ্ছে, সেটা এই সমস্যা আমরা প্রথমে এজেন্ডা সেটিং করার সময় প্রবলেম আইডেন্টিফাই করেছিলাম, সেটাকে কতটুকু অ্যাড্রেস করব, সেটাই বেসিক্যালি ইভালুয়েশন করে। যদি প্রয়োজন হয় তাহলে সেটা আবার অ্যামেন্ডমেন্ট করার জন্য সরকারের নীতি প্রণয়ন মহল আবার পাঠিয়ে দেওয়া। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি পলিসি মেকিং is done in each and every country. আমি এখানে একটু ব্রিফ বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি for all the stage. Identification of the policy problems through demand of the government action, agenda setting, focusing the attention of public officials on specific problems, formulation of policy proposals, initiation and development by the policy planning organizations, executive, legislative and interest groups, adoption and legitimation of policies through the political actions of the government, interest groups and political parties. Implementation stage, যেটা fourth, এখানে হয় policies through bureaucracies, public expenditure and activities of the executive agencies, and finally evaluation and analysis, especially impact এখানে analysis করা হয়ে থাকে। এবার আসেন পাবলিক পলিসি মেকিং এ আমরা ব্যুরোক্রেসির সম্পৃক্ততার কথা একটু আগে জানান দেই in general, then we'll go for in-depth discussion. প্রথমেই বলেছি ডেফিনিশনের মধ্যে দেখা যাচ্ছে পাবলিক পলিসির সাথে সরকার এবং তার যে মেশিনারি, সরকারের কার্য পরিচালনা করে যেটা আমরা ব্যুরোক্রেসি বলছি, তার সম্পৃক্ততা প্রথমেই আছে। However, আরেকটু আমরা লিটারালি জানার চেষ্টা করি, পাবলিক পলিসি ফর্মুলেশন এন্ড পলিসি ইমপ্লিমেন্টেশন আর টু ডিস্টিংক্ট বাট ক্লোজলি ইন্টাররিলেটেড ফাংশনস অফ দ্য গভর্নমেন্ট। আমরা সরকারের অনেক কাজ, অনেক ফাংশন সম্পর্কে জানি। যদি এখানে পলিটিক্যাল সায়েন্সের ছাত্ররা থাকে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছাত্ররা থাকে, তারা অবশ্যই জানবে অনেকগুলো ফাংশন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ফাংশন আছে পলিসি ফর্মুলেশন এন্ড পলিসি ইমপ্লিমেন্টেশন, রাইট? And public policy is laid down by the legislature or political authorities, right, who are vested with the power of giving policy, the requisite legal authority, right? তাহলে এখানে আইন শুধু তৈরি করলে হবে না, সেটা যদি লিগ্যাল একটা বেসিস না হয়, বিশেষ করে যেটা আমাদের আইন সভা করে থাকে, রাইট, বা বাংলাদেশের যেটাকে আমরা বলে থাকি যে সংসদ, রাইট, তাহলে সেটা যদি না হয় তাহলে সে আইনের কোনো ভ্যালু নেই, রাইট? On the other side, policy implementation is supposed to be in the domain of the executive, the bureaucracy or the administrative arm of the government. Okay, তো এখানে এই যে দুটো কথা, policy formulation and implementation, this distinction is in line with the traditional Wilsonian politics administration. তোমরা হয়তো অনেকে জানো প্রফেসর উড্রো উইলসন, তিনি সর্বপ্রথম 1887 সালে he tried to distinguish between politics and administration. উনি বলছেন যে আইন প্রণয়ন করা হচ্ছে পলিটিশিয়ানদের কাজ, those who are in government, right, আর সেটা বাস্তবায়ন করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, right, that is implementation. এই জন্য তিনি ডাইকোটমির কথা বলেছেন, দ্বৈতবাদের কথা বলেছেন দুটো, 1887 সালে, এবং তখন থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে একটা সেপারেট ডিসিপ্লিন আকারে দাঁড় করানোর চেষ্টা করা হয় বা দাঁড়িয়েছে। বাট হাউএভার পরবর্তীতে আমরা দেখছি কি, দেখো, in theory at least maintain this distinction till the advent of new public administration movement in 1968, যে 1887 থেকে 68 সাল পর্যন্ত 1900 যখন নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নবলোক প্রশাসন মুভমেন্টটা হয়, যেটা আমেরিকার সিরাকিউজ ইউনিভার্সিটিতে in 1968 প্রথম একটা সম্মেলন হয়, সেখানে যে বলা হচ্ছে একটু ভিন্ন কথা, রাইট? In 70s, it was asserted that dichotomy between politics and administration was unreal because the legislature and executive collaborated closely in policy making. That policy process was multi-actor. 70-এর দশকে গবেষকরা সবাই বলছেন যে না, যদিও আমরা পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনকে নীতি প্রণয়নের ক্ষেত্রে ভাগ করেছি, পলিটিক্স the government নীতি প্রণয়ন করবে, প্রশাসন বাস্তবায়ন করবে, that's right, বাট কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দুজনের সম্পৃক্ততা ছাড়া কোনোভাবেই আইন প্রণয়ন হচ্ছে না বা আইন তৈরি হচ্ছে। তো যে কারণে এই যে সেপারেশনটা করা হয়েছিল সেটা অনেকটা আনরিয়েল অনেকে বলতে চেয়েছে। However, তারা কনক্লুশন ড্র করলেন যে নো, পাবলিক পলিসি মেকিং প্রসেসটা বেসিক্যালি মাল্টি অ্যাক্টর সেন্ট্রিক।
এখানে শুধু যে সরকার কাজ করবে তা না, এটার সাথে আরো অনেকেই যুক্ত আছে। যেমন একটু আগে আমরা বলছি সিভিল সোসাইটির কথা বলছি, রাইট? তাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ডোনার এজেন্সিস, তাদেরও এখানে একটা ইনফ্লুয়েন্স আছে। However, policy making as well as policy implementation have come into the hands of the administrators to a large extent, but the bureaucrats often neglect that in the policy making. আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে পলিসি ইমপ্লিমেন্টেশনটাও রাইট প্রশাসকদের হাতে চলে এসেছে পলিসি মেকিং এর, রাইট? কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন রাষ্ট্রে যে পলিসি মেকিং প্রসেসে ব্যুরোক্রেটদের যে ভূমিকা। স্যার সাউন্ডটা আরেকটু কমে গিয়েছে। শোনা যাচ্ছে? স্যার এখনো ঠিকভাবে শোনা যাচ্ছে না। এখন এখন কি ক্লিয়ার? জি স্যার এখন ক্লিয়ার। বাট আমি একটু ওয়েট করো, আমি তোমাদেরকে শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। এখন আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার এখন শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় মাইক্রোফোনটা খুলে ফেলি, এটাই ভালো হয়েছে। এনিওয়ে, সো লেটস স্টার্ট अगेन। তাহলে আমরা যেটা বলছিলাম যে পলিসি মেকিং এবং পলিসি ইমপ্লিমেন্টেশন both the task now at the hand of the administrators, কারণ প্রশাসন হচ্ছে যারা শাসন ব্যবস্থা আছে তাদের সহযোগী, রাইট? তাহলে পলিসি মেক করার ক্ষেত্রে তাদের সহায়তা ছাড়া কোনোভাবেই প্রশাসন আগাতে পারছে। বাট দেখা যায় অনেক সময় অনেক রাষ্ট্রে ইন দি মেকিং অফ পলিসি role are being neglected sometimes. Anyway, so their involvement in policy making is very essential for democracy both and good public policy. আমরা যদি একটা রাষ্ট্রের জন্য ভালো পাবলিক পলিসি তৈরি করতে চাই এবং ডেমোক্রেসিকে কন্টিনিউ করতে চাই, it is very important that we should involve out without necessarily weighting the different problems, frames, and policy options. Okay? Well, তাদের যে detachment of their positions make their advice to politicians more informed and based on accumulation of in-house knowledge and a plurality of external advice than any other stakeholder. এই যে ব্যুরোক্রেসির রোলটা কেন? কারণ হচ্ছে তারা যখন তার মন্ত্রী কিংবা তাদের যে পলিটিশিয়ান, দোজ হু আর ইন গভর্নমেন্ট, তাদেরকে যে ইনফরমেশন গুলো দেয়, রাইট, সেটা হচ্ছে তাদের এক ধরনের এক্সপার্টিজ থেকে আছে, কারণ দে আর পার্মানেন্ট সিভিল সার্ভেন্ট অফ দি কান্ট্রি, রাইট? এবং তাদের ওই বিষয়ে কাজ করতে করতে এক ধরনের ইন হাউস নলেজ ক্রিয়েট হয়, যেটা তারা অন্য কোন স্টেক হোল্ডারদের চেয়ে বেশি পরিমাণে পলিটিশিয়ানদেরকে ইনফরমেশন গুলো দিতে পারে, রাইট? Nonetheless, you can say that despite the formal control of the civil service by the political executives, I mean the ministers, in parliamentary democracies like Bangladesh, the debate on the role of higher civil servants in policy making and a constant fear over their growing influence in these areas gaining steam. যে বলা হচ্ছে যে যদিও আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে bureaucracy is helping the ministers, right? কিন্তু এই ব্যুরোক্রেসি আবার কন্ট্রোলিং এর দায়িত্ব কিন্তু মিনিস্টারদের, পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা হয়। যেমন একজন মন্ত্রণালয়ের প্রধান থাকেন, একজন হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ, আই মিন দ্য মিনিস্টার, তার অধীনেই একজন সেক্রেটারি যিনি সিভিল সার্ভেন্ট তিনি কাজ করেন। তাহলে পলিসি মেকিং এ দুজনে একসাথে কাজ করে এবং এখানে ব্যুরোক্রেটসরা দে আর গিভিং অ্যাডভাইসেস টু দি মিনিস্টার্স। তাহলে যে কন্ট্রোলিং মেকানিজমটা এখানে আছে, কিন্তু তাদের যে আপনার হায়ার সিভিল সার্ভিসের যে রোলটা, সেই রোলটা দিন দিন বেড়েই চলেছে এবং কোনো এক সময় দেখা যায় যে তাদের রোলটা এত বেশি যে সেটা মিনিস্টারদের অনেক সময় ছাড়িয়ে যায়। However, it has been argued that on the one hand, their role is to develop and carry out the will of those who lay down the policy. On the other side, there is also a recognition of the fact that they're actively involved just as the other pressure groups, political parties, and the like in the making of policy in its formative as well as secondary stage. However, in practice, execution of public policies is dependent upon the support of the bureaucrats. এটা একটা গুরুত্বপূর্ণ কথা। পাবলিক
পলিসি ফর্মুলেশনে তো অবশ্যই আছে, কিন্তু এক্সিকিউশনটা ইজ মেইনলি ডিপেন্ডেন্ট অন দি সাপোর্ট অফ দ্য ব্যুরোক্রেসি। যদি ব্যুরোক্রেসি আপনার এক্সিকিউশনে তাহলে এই পাবলিক পলিসি যেটা গভর্নেন্স বা গভর্নমেন্ট তৈরি করছে সেটা আসলে খুব বেশি কার্যকর হবে না। নাও দ্য কোয়েশ্চন functions are being done by the bureaucrats. আমাদের যে ব্যুরোক্রেসির কথা বলছে বা ব্যুরোক্রেটদের কথা বলছি, তারা পলিসি ফাংশনে কোন ধরনের ফাংশন করে থাকে? দে আর ম্যানিফোল্ড। যেমন তারা কোন এক সময় কাজ করে পলিসি ফর্মুলেটরস হিসাবে, পলিসি ইনোভেটরস হিসেবে কাজ করে, পলিসি মনিটর হিসেবে কাজ করে, পলিসি ইমপ্লিমেন্টর হিসেবে কাজ করে, পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করে, পলিসি অ্যানালিস্ট হিসেবে কাজ করে, ইভেন অলসো দে অ্যাক্ট অ্যাজ পলিসি ইভালুয়েটরস. So the role of bureaucracy is very crucial in the entire policy process. Okay. So we can say, especially in the modern states, right, bureaucracy is an integral part. Sorry. Okay. Amra contemporaryism kotha jodi boli, for example, je their philosophy and character jeta bureaucratic system establishment er khetre asche. Okay. সেটা যদি আমরা একটু আলোচনা করি, দেখা যায় জার্মান সোশিওলজিস্ট ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এই ব্যুরোক্রেসি নিয়ে কথা বলেছেন। ওকে, তোমরা হয়তো অনেকেই ব্যুরোক্রেসি সোশিওলজিস্ট ম্যাক্স ওয়েবারের নাম শুনেছো। He argued that bureaucracy constitutes most efficient and rational way in which human activity can be organized, and that systematic process and organized hierarchies are necessary to maintain order, to maximize efficiency, and to eliminate favoritism. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন রিগার্ডিং ব্যুরোক্রেসি। আমি আগে বলেছি ম্যাক্স ওয়েবার বলতে গেলে তিনি প্রথম আপনার সংগঠনে ব্যুরোক্রেসির কথা বলেছেন, স্পেশালি ইন দি স্টেট। কারণ তিনি বলছেন যে ব্যুরোক্রেসি হচ্ছে একটা রেশনাল ওয়েতে এফিশিয়েন্টলি হিউম্যান অ্যাক্টিভিটি গুলোকে অর্গানাইজ করতে পারে, রাইট? এবং সেটা সিস্টেমেটিক প্রসেসে একটা হায়ারার্কির মাধ্যমে কিছু অর্ডার কিংবা রুলস রেগুলেশনের মাধ্যমে সেটাকে ম্যাক্সিমাইজ করে, যেখানে কোনো ধরনের ফেভারিটিজম থাকবে না, রাইট? সেখানে থাকবে এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস অ্যান্ড ইকোনমি। সো এটা যদি হয়ে থাকে তাহলে ব্যুরোক্রেসির যে অবস্থানটা সেটা অত্যন্ত সুচ্ছ মাত্রায় আসীন। সো বর্তমানের কথা যদি বলি, নো গভর্নমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ক্যান ডিসরিগার্ড দ্য সিগনিফিকেন্স অফ সাস্টেনিং আ প্রফিশিয়েন্ট ব্যুরোক্রেসি। কারণটা হচ্ছে ব্যুরোক্রেসি ছাড়া সরকার তার ফাংশনগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। বাংলাদেশ হ্যাজ বিন ব্যুরোক্রেটস, continuous has seen role in policy formulation and policy implementation. বাংলাদেশের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যুরোক্রেটরা পলিসি ফর্মুলেশন এবং ইমপ্লিমেন্টেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আমাদের দেশে যে ব্যুরোক্রেসি বর্তমানে আছে এটা বেসিক্যালি ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম থেকেই আমরা ইনহেরিট করেছি। ওকে, আচ্ছা। In Bangladesh, the dominant character of bureaucracy in the state is familiar with the politicians, academics, general citizens to a great extent. And Bangladesh has been and remains designated to an administrative government where bureaucrats have played a serious part both in policy construction and execution. বাংলাদেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে ব্যুরোক্রেসি, আমি একটু আগে বলেছি, we have a legacy from British colonial administration, রাইট? সেই লিগেসিটা আমরা আবার 47-এর পরে পাকিস্তান থেকেও পেয়েছি এবং বাংলাদেশ সেটা এখনো কন্টিনিউ করছে। এবং সেই যে অবস্থানটা সেটা বাংলাদেশে সমস্ত রাজনৈতিক বৃন্দ, একাডেমিশিয়ানস এন্ড জেনারেল সিটিজেন তারা সবাই কিন্তু ভালোভাবে তাদের অবস্থানটা জানে। However, public statements aside, the politicians who are in authority have had to be contingent profoundly on the proficiency of the bureaucrats. Well, Max Weber are to bolchen je bureaucracy is rationally systematized, did and in its in this sensation that delivers it through technical supremacy, efficiency in relation to other method of organization. The bureaucracy বলা হচ্ছে তারা যৌক্তিকভাবে সিস্টেমাটাইজড হয় এবং তারা যে কাজগুলো করে সেটা একটা টেকনিক্যাল সুপ্রিমেসির মাধ্যমে করে, যে কারণে এফিসিয়েন্সি এনশিওর হয়, রাইট?
Also, bureaucracy where understanding, knowledge, technical capability are significant features. There is the expression or a kind of conduct that is ordered, rational, objective concern. আরো বলছেন কি ব্যুরোক্রেসির মধ্যে যে নলেজটা আছে, যে টেকনিক্যাল ক্যাপাবিলিটি আছে, সেগুলো হচ্ছে তাদের সিগনিফিক্যান্ট ফিচার, মানে থাকতেই হবে, আদারওয়াইজ তিনি ব্যুরোক্রেট হবেন না, তাকে ব্যুরোক্রেসিতে জায়গা দেওয়া হবে। সো এই যে তাদের এক্সপার্টিজ, লং টাইম কাজ করার ফলে তাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি, রাইট, তাদের যে নলেজ, সেগুলো মেইন বেসিস অফ ব্যুরোক্রেটিক পাওয়ার ইন মডার্ন ডেমোক্রেসি। এগুলোর কারণে দেখা যাচ্ছে তাদের একটা এক ধরনের ক্ষমতা চলে আসছে তাদের হাতে, right? However, for the Max Weber, the expert trained bureaucrats in indispensable to modern government. এই ধরনের ট্রেন্ড একটা এবং এক্সপার্ট ব্যুরোক্রেটস বলা হচ্ছে আধুনিক যে সমাজ, আধুনিক যে রাষ্ট্র, আধুনিক যে সরকার, সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই এক্সপার্টিজের কারণে, নলেজের কারণে, তাদের ট্রেনিং এর কারণে তারা একটা গ্রোয়িং পাওয়ার পজিশন রাষ্ট্রের মধ্যে তারা হোল্ড করে আছে। So the power position of all bureaucrats rests on knowledge. It Max Weber বলেছে। However, the bureaucrats have 4 type of expertise as many research identified. আমরা এটা যদি কনসাইজ করি, অনেক গবেষক বলছেন যে ব্যুরোক্রেটদের মধ্যে সায়েন্টিফিক এক্সপার্টিজ থাকে। সায়েন্টিফিক বলতে বিশেষ জ্ঞান, পলিসি এক্সপার্টিজ তাদের থাকে, প্রসেস এক্সপার্টিজ তাদের থাকে, and also instrumental expertise. তাহলে এই এক্সপার্টিজ গুলোর কারণে বলা হচ্ছে they are superior in technical matters to the ministers. However, the domination of the apparatus by the non-expert remains only possible to a limited degree. আমি একটু আগে যে বলেছি কন্ট্রোলিং, তাহলে এখানে যারা পলিটিশিয়ানস আসছে তাদেরকে নন টেকনিক্যাল এক্সপার্ট বলা হচ্ছে। তারা আসে কয়েকদিনের জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য, কিন্তু এরা পার্মানেন্ট। সো তাদের উপর যে ডমিনেশন সেটা একটা লিমিটেড ডিগ্রি, তাহলে মূল কাজগুলো তারাই করে থাকে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দে আর বেসিক্যালি ওয়ার্কিং অ্যাজ এক্সপার্ট, যাদেরকে আমরা বলে থাকি যে আমাদের আলোচনার শুরুতেই বলা হচ্ছে ইন হাউস এক্সপার্টস, তাই না? ইয়েস, তারা আসলে ইন হাউস এক্সপার্ট। আমরা ব্যুরোক্রেটসদেরকে বলতে পারি দে আর ইন হাউস এক্সপার্টস, এবং তাদের রোলটা এখানে অত্যন্ত গুরুত্বের সাথে বোথ পলিসি ফর্মুলেশন এবং ইমপ্লিমেন্টেশন আছে, রাইট? আমরা এখানে 4টি দৃষ্টিকোণ থেকে তাদের রোলটাকে আরো একটু ডিটেইল আলোচনা করার চেষ্টা করব, স্পেশালি ব্যুরোক্রেসি ইন পলিসি ফর্মুলেশন, ব্যুরোক্রেসি এন্ড পলিসি ইমপ্লিমেন্টেশন, ব্যুরোক্রেসি ইন পলিসি মনিটরিং, ব্যুরোক্রেসি এন্ড পলিসি অ্যানালিসিস। এই 4টি কনটেক্সটে ব্যুরোক্রেটদের ভূমিকাটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, সরি, আদ্রিতা আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, কোনো যদি ডিসরাপশন হয় প্লিজ লেট মি নো। ওকে, আমরা এবার একটু চলে যাই ব্যুরোক্রেসি এবং পলিসি ফর্মুলেশন। তাহলে আমরা প্রথমেই ব্যুরোক্রেসির পলিসি ফর্মুলেশনের যে প্রসেসটা সেখানে দেখিয়েছি 5টি জিনিস দেখিয়েছি। প্রবলেম আইডেন্টিফিকেশন and agenda setting, then formulation, then adoption, then implementation, right, and evaluation and other things. তাহলে আমরা পলিসি তৈরি করার জন্য যে এজেন্ডা সেটিং, সেটা আমরা বুঝতেই পারছি একটা সমাজের যে কোনো সমস্যাকে কেন্দ্র করে আমরা ডাটা কালেকশন করে একটা এজেন্ডা সেট করি। তাহলে ধরো ফর এক্সাম্পল আমরা এনভায়রনমেন্ট রিলেটেড কোনো পলিসি মেক করব, ওকে, তাহলে ওই এনভায়রনমেন্ট, যে প্রবলেমটা এনভায়রনমেন্টে হচ্ছে সেটার বিষয়ে আমরা এজেন্ডা সেট করে দেন উইল স্টার্ট ফর পলিসি মেকিং। হাউএভার ফর্মুলেশনে তাহলে আমরা একটু দেখি ব্যুরোক্রেসির ভূমিকাটা। আমরা অনেক সময় বলে থাকি যে পলিসি ফর্মুলেশন ইজ অফেন এ নন লিনিয়ার প্রসেস। It is also incremental and subjected to influences exerted by wide range of actors. Though it is based on policy learning inputs, it may not always emanate from it. Though policy formulation on paper is the craftsmanship of the legislature, in reality, however, bureaucracy is deeply involved in the proper articulation and shaping of the policies, as the policy process entails identification of policy problems and policy agenda. কি বলছে এখানে? বলা হচ্ছে পলিসি ফর্মুলেশনটা একটা লিনিয়ার, নন লিনিয়ার প্রসেস, এবং এটা ডিফারেন্ট এক্সপার্টস
অ্যাক্টরস এখানে রোল প্লে করে। ওকে, কিন্তু প্রকৃতপক্ষে বলা হয় থাকে দিস ইজ দি ক্রাফটম্যানশিপ অফ দি লেজিসলেচার, মানে আইনসভায় যারা বসেন, এমপিস, পার্লামেন্টে যারা যান, যারা পলিটিক্যাল এক্সিকিউটিভস, তারাই বেসিক্যালি কাগজ কলমে সেটা তৈরি করে। কিন্তু বাস্তবে দেখা যায় bureaucracy is deeply involved in the proper articulation, shaping the policy. সংসদে মন্ত্রীরা যেটা নিয়ে যাচ্ছেন সেটা তৈরি করার ক্ষেত্রে মূল কাজটা করে থাকেন, ফ্রম এজেন্ডা সেটিং টু পলিসি ফর্মুলেশন, কাজটা করে থাকেন, রাইট? এই বিষয়ে টমাস আর ডাই একজন বিখ্যাত পণ্ডিত, তিনি পাবলিক পলিসি নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছেন, বিখ্যাত বই লিখেছেন। তিনি বলছেন পাবলিক পলিসি অ্যাজ whatever government choose to do or not to do, we contend the government's inaction can have just as great an impact on society as governmental action. Right? This is one definition by Thomas R. Dye. However, civil servants, I mean the bureaucracy, have to bring in a new orientation to the rules by which everyday conduct of public affairs has to be regulated. They have much to contribute to the shaping and not just implementation of the policy. Right? তাদেরকে অনেকগুলো বিষয় কন্ট্রিবিউট করতে হয়, শুধুমাত্র শেপ করার ক্ষেত্রে না, এটার ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে। আমরা আগেও বলেছি এটা the basic objectives of any government, যে কোনো সরকারের যে মূল উদ্দেশ্য, right, pertain to provision of economic infrastructure, goods and services, resolution of conflict situations, protection of natural resources, stabilization of economy, promotion of welfare, even social justice. All these work get translated into public policies that are made, executed, and evaluated by the both legislature and executive. তাহলে সরকারের যে আর্থসামাজিক যত কর্মকাণ্ড, রাইট, অথবা কোনো কনফ্লিক্ট রেজলিউশন, হিউম্যান ওয়েলফেয়ার, সোশ্যাল জাস্টিস, সব বিষয়গুলো কিন্তু পাবলিক পলিসিতে রিফ্লেক্ট হয়, এবং সেটা তৈরি করা, বাস্তবায়ন করা, মূল্যায়ন করা, এটা লেজিসলেশনের পাশাপাশি এক্সিকিউটিভ দুজনের দায়িত্ব আছে। এখানে জুডিশিয়ারিও একটু এক ধরনের রোল প্লে করে থাকে। তাহলে এক্সিকিউটিভ ব্রাঞ্চের সাথে এখানে কে আছে? ব্যুরোক্রেসি। সো ব্যুরোক্রেসির মূল কাজটা আপনার পলিসি ফর্মুলেশন এবং এক্সিকিউটিভ সবগুলোর সাথে জড়িত আছে। However, the role of bureaucracy in policy making is more informative, suggestive, and analytical. Right? It is often presumed that only the top officials, head of the State Department or their immediate subordinates, or the top two ranks, top two rank bolte amra secretaries and additional secretaries der kotha bolchi, are actually involved in policy advice, formulation, and monitoring. But in practice, you see, the incumbent of ranks 3 and 4, but joint secretary level e jara achen, right, and deputy secretary level jara achen, from the top are actively engaged in policy making as well as policy execution. So the top echelons of bureaucracy have a significant role in the policy process. তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পলিসি মেকিং এ ব্যুরোক্রেসির রোলটা ফর্মুলেশনের ক্ষেত্রে এক ধরনের ইনফরমেটিভ, সাজেস্টিভ, অ্যানালাইটিক্যাল। তাহলে তারা ইনফরমেশন দিচ্ছেন, সাজেশনটা দিচ্ছেন, এবং সেটা অ্যানালাইটিক্যাল একটা ভিউ দিচ্ছেন, আর আলটিমেট সিদ্ধান্তটা গ্রহণ করছেন কিন্তু মন্ত্রী, আই মিন দি পলিটিক্যাল এক্সিকিউটিভস। কিন্তু মূল রসদগুলো তৈরি করে দিচ্ছেন কে? ব্যুরোক্রেসি। তাহলে তাদের এখানে এক ধরনের ইনফ্লুয়েন্সিয়াল রোল আমরা দেখতে পাই। However, the idea should not be created that the top level bureaucrats only serve as a sort of clearinghouse between the minister and the middle level bureaucrats. The reality is far from that. This is true that the top level bureaucrats are in direct contact with the minister, but their function is to challenge the proposals put to them by their subordinates. তাহলে এখানেও দেখেন যে টপ লেভেল ব্যুরোক্রেটস, আই মিন দি সেক্রেটারিজ, একজন মন্ত্রীর সাথে সেক্রেটারির সাথে সাথে থাকেন। তাহলে তার যে নিচের লেভেলের আপনার ব্যুরোক্রেটস যারা আছেন থার্ড ফোর্থ র্যাঙ্কে, তারা তো সরাসরি এখানে কানেকশন নাই, কিন্তু আলটিমেটলি একজন ব্যুরোক্রেট, সিনিয়র ব্যুরোক্রেট যখন পলিসি মেকিং প্রসেসে মন্ত্রীর সাথে কাজ করেন এবং সেখানে প্রপোজাল গুলো দেন অথবা রিভিউ করেন, তাহলে তাদেরকে আবার তার নিচে লেভেলের ওখান থেকে সাহায্য নিতে হয়। সো আই মিন the mid level and the top level both are involved in policy making process. Okay, এখন প্রশ্ন হচ্ছে
what is the reason behind for the growing role of bureaucracy in policy formulation? Policy formulation এর ক্ষেত্রে যে bureaucracy যে growing role এটার কারণগুলো কি? আমরা অলরেডি যে আলোচনাটা করেছি, I believe that you have enough idea about the reasons for the growing role of bureaucracy in policy formulation. তারপর আমি তোমাদের আলোচনা বা তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু পয়েন্ট এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, right? আমরা বলছি এখানে in fact very concept of delegated legislation and administrative adjudication have emerged out of the accentuating significance of bureaucracy's role in the formulation of policies. First of all, we can say the reason why the growing role of bureaucracy in policy formulation is information based. আমরা একটু আগে বলেছি যে bureaucratরা information supply করে, তাহলে they have the information base. The civil servants serve as information base. They have a constitutional responsibility to advise the ministers on policy options, right? And secretaries advise the ministers to take decisions that arise within the framework of the existing law and policy that otherwise cannot be dealt by the routine procedures. So these bureaucrats or the civil servants are extensively involved in preparing explanatory material for the ministerial use on the operation of existing policy. তাহলে একটা নতুন বিষয় যখন আসবে, নতুন সমস্যা যখন হবে, সেটাকে বিষয়ে যদি কোনো পলিসি তৈরি করতে হয়, সেই বিষয়ক আগের বর্তমানের সমস্ত ইনফরমেশন সাপ্লাই করছে কে? কারেন্ট bureaucracy. তাহলে they are working as information base. তাহলে আমরা দেখতে পাচ্ছি bureaucracy রোলটা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ, যে কারণে তাদের উপর কি বলবো এটাকে এক ধরনের নির্ভরশীলতাও তৈরি হয়। সেকেন্ডলি, নলেজ এন্ড এক্সপেরিয়েন্স, আমরা আগেও আলোচনা করেছি যে সিভিল সার্ভেন্টস যারা আছেন, তাত্ত্বিকরাও বলছেন তার ভেরি এফিশিয়েন্ট, নলেজেবল, এক্সপার্ট, দে আর ট্রেইনড। এই জন্য বলা হয়ে থাকে যে সিভিল সার্ভেন্টস, দোজ হু আর ইন টপ লেভেল, have a nearby total monopoly of the knowledge that they have derived from their educational qualifications and their direct experience with the operation of public policies. তার যে এখানে ব্যাকগ্রাউন্ড তো আছেই, বাট পাশাপাশি তার এক্সপার্টিজ গ্রো করে অনেক দিন ধরে চাকরি করতে করতে সে একেবারে ধরেন গ্রাজুয়েশন করার পরে সে সিভিল সার্ভিসে জয়েন করে 30 বছর 40 বছর ধরে চাকরি করে করে তো টপ লেভেলে যায়। তাহলে তার যে এক্সপেরিয়েন্সটা, রাইট, এই যে পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে অপারেশন লেভেলে যে এক্সপেরিয়েন্সটা পেয়েছে, সেটা তার পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে বড় ধরনের একটা কাজ দেয়। The vast experience and knowledge enable them to argue from positions of great strength about the financial and administrative difficulties of the policy proposals. The repercussions likely to be encountered from the affected groups and many new methods of dealing with policy problems. So they are basically said the think tank of the government. সরকারের যে think tank বলা হয়, তারা হচ্ছে সেটা। So the very fact that they collect data for policy decisions, analyze the underlying problem, and select policy alternatives that has a bearing on policy. So তাদের নলেজ এবং এক্সপেরিয়েন্সের কারণে তাদের রোলটা বারবার আরো বেড়ে যাচ্ছে। Thirdly, আমরা বলতে চাই যে the reason for the growing role of bureaucracy in policy formulation is permanence of service. আমরা আগে বলার চেষ্টা করেছি, those who are political executives, I mean the ministers or the lawmakers in the parliament, তারা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে আসে, বাট তারা যার সাথে কাজ করেন bureaucracy, they are permanent civil servant. The bureaucrat's position is further strengthened by their permanence in the administrative organizations. The average time spent by the minister with the department is much less than the average time spent by bureaucrat. তাহলে একজন bureaucrat ওই মিনিস্টার অনেকদিন ধরে চাকরি করছেন, কিন্তু মিনিস্টার আসছেন 4-5 বছরের জন্য, তারপর চলে যাচ্ছেন, আবার আরেকজন নতুন আসছে, রাইট? তাহলে যিনি পার্মানেন্ট থাকেন তার রোলটা যিনি টেম্পোরারি আসছেন তার চেয়ে অনেক বেশি। ওকে, so due to their expertise, right, the work done in their departments of the results and impact of existing legislation, also because they can devote all the time
to the administration of their departments, and they are in the unique position. And another reason is advisory expertise. To be implementable, a public policy must be realistic. একটা public policy যদি আমরা implementable করতে চাই, এটাকে realistic হতে হবে. Realistic means বাস্তব ভিত্তিক হতে হবে. That means public officials should provide the elected political officers, office bearers, with complete data and advice on the possible implication of the specific policy alternative. এখানে পলিটিক্যাল অফিস বেয়ারার বলতে রাজনৈতিক নেতা যিনি আসছেন বা মন্ত্রী যিনি হয়েছেন, তাহলে তাকে কমপ্লিট ডেটা দিতে হয়, এটার মাধ্যমে তাকে অ্যাডভাইসটা করতে হয়। তাহলে সেই অ্যাডভাইজারি এক্সপার্টিসটা একজন ব্যুরোক্রেট ছাড়া অন্য কারো নাই। So the mere fact that they present the political office bearer with alternative policy proposals, that is indicative of their important role in anticipating the future and forecasting policy impact. However, the quality of policy advisory function of the bureaucrat is dependent upon the extent to which he connects with the policy of the government of the day, the views of the opposition parties, and the needs of the society. It is, however, true that bureaucrats can influence only insofar as the elected political office bearer are willing to take their advice on the fact that specific course of action is necessary. এখানে একটা চরম সত্য কথা হচ্ছে, যদিও ব্যুরোক্রেসির উপর আপনার গভর্নমেন্টের এক ধরনের ডিপেন্ডেন্সি থাকে, তারপরেও সেখানে সবচেয়ে বড় হচ্ছে যদি ওই পলিটিক্যাল এক্সিকিউটিভ উইলিং না হন তার কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, তাহলে সেক্ষেত্রে তাদের অ্যাডভাইস করাটা কঠিন হয়ে যায়, রাইট? However, যেহেতু তারা তাদের কন্ট্রোলিং বস, in their policy advising function, thus they have only one indirect impact, right? Nevertheless, they could tailor their advice to the minister to fit it with their views on policy and give advice only in the areas where the minister has no specific view. যদি একজন মিনিস্টার তার মন্ত্রণালয় চালাতে গিয়ে কোনো বিষয়ে তার স্পেসিফিক ইনফরমেশন না থাকে এবং সেক্ষেত্রে যদি তিনি তার অ্যাডভাইসটা চান, তখন তিনি অ্যাডভাইসটা সেখানে দেন। Okay, so these are some of the important, reason as to why the role of bureaucracy in policy formulation is growing, increasing day by day. Okay, আচ্ছা, এবার আসেন সেকেন্ড পার্ট, bureaucracy and policy implementation. আদ্রিতা, আমি ঠিকমতো আমাকে শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, স্লাইড গুলো ঠিকমতো শো হচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ওয়েল, আমি একটু মাঝখানে বলে রাখি, those who are listening to me, if you have any question or any comment, please note it down. আমরা আমার আলোচনা শেষে আমরা একটা কোয়েশ্চেন আনসার সেশন করব, তখন আমরা সেগুলো নিয়ে ডিটেইল একটু আলোচনা করার সুযোগ পাবো, কেমন? ওকে, নাও আমরা একটু পলিসি ইমপ্লিমেন্টেশনের সাথে ব্যুরোক্রেসির কথাটা আবার শুনি। আমরা ফর্মুলেশন নিয়ে আলোচনা করলাম। ওকে, bureaucracy's influence over policy implementation, it is also very significant. It from virtual nullification of some legislation to the limited discretion involved in administering a detailed statute. But in every case, discretion is involved. Discretion বলতে হচ্ছে তার বিবেচনা প্রসূত ক্ষমতা, যেটার মাধ্যমে সে সিদ্ধান্ত নিতে পারে। Okay, public policies are made, implemented and evaluated by public officials and by governmental institutions duly authorized and specifically established to do so. So the relation between policy makers and the policy implementers is likely to affect policy implementation. আমরা এখানে আগে দুটোকে এক করে দেখিয়েছি, তারপরও দুজনের দুটি একেবারে আইডেন্টিফাইড রোল। লেজিসলেচার ইজ বেসিক্যালি আমরা মন্ত্রীদেরকে বলে থাকি পলিসি মেকার্স, আর ইমপ্লিমেন্টার্স বলতে ব্যুরোক্রেটদের বলে, অথচ দু জায়গায় কিন্তু দু পক্ষের ভূমিকা আছে। However, the institutions established specifically for policy implementation, for example, the state departments or the courts or quasi-autonomous institutions, have through their executive activities a greater or lesser degree of direct contact with public. And the bureaucrats are considered to be the agency of government for getting the benefits of legislation to the public through the implementation of various policies that are enacted by the governmental agencies from time to time.
So the implementation of policies by the bureaucracy, especially helping in building the credibility of the political executives in the eyes of common people. সাধারণ জনগণের কাছে যে দেখা যায় যে পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ব্যুরোক্রেসির যে সাপোর্টটা, এটা পলিটিক্যাল এক্সিকিউটিভ মন্ত্রীদের ক্রেডিবিলিটিকে বাড়িয়ে দেয়। যদি তার মিনিস্ট্রির সেক্রেটারিরা বা যারা ইমপ্লিমেন্ট তারা যদি স্ট্রং থাকে, তাহলে পলিসিটা ভালোভাবে বাস্তবায়ন হয়। তাহলে পলিসি ভালোভাবে বাস্তবায়ন হলে নামটা হচ্ছে কার? মন্ত্রীর। তাহলে সেক্ষেত্রে মূল সাপোর্টটা আসছে থেকে from the secretaries, the bureaucracy. Though the bureaucrats are assigned the task of implementation, the political executive controls the process through control over policy financials. যদিও বলা হচ্ছে এখানে ব্যুরোক্রেটরা তাদেরকে পলিসি ইমপ্লিমেন্টেশনে কাজটা দেওয়া হয়, কিন্তু মন্ত্রীরা সেটা আবার এখানে কন্ট্রোলও করে থাকেন, স্পেশালি ফাইন্যান্সিং এর মাধ্যমে, আর্থিক বিষয়ে কাটছাট করার মাধ্যমে। The bureaucrats are expected to implement policy with the same goodwill of the ministers and is to render services in order to provide products to the public irrespective of personal prejudice or the bias. But in practice, the bureaucrats participate in defending the policy of the government irrespective of the party in power. যে bureaucracy দেখা যায় তারা যে পাবলিক পলিসিকে ইমপ্লিমেন্টেশনে যায় এক্স্যাক্টলি যেভাবে একজন মিনিস্টার চায়, কারণ সেটার সাথে তার মিনিস্টারের গুডউইলটা থাকবে। তাহলে তার গুডউইল যদি বাড়ে, ডেফিনেটলি তার আপনার ব্যুরোক্রেটদের সেটাও বাড়ছে। এই জন্য সে সার্ভিসটা ভালোভাবে দিতে চায় এবং সেখানে কোনো বায়াস সে রাখে না, রাইট? এবং অনেক সময় এই পলিসিগুলোকে তারা ডিফেন্ড করার চেষ্টা করে, সেটা যে সরকার ক্ষমতা থাকুক না কেন, কারণ তারা ওই সরকারেরই মেশিনারি হিসেবে কাজ করছে। However, the bureaucrat has been thus referred to as a permanent politician whose views are extremely important in modern day government. As an expert, he is co-ruler in that administration. অনেকেই যেন বলে থাকেন যে যারা bureaucrats আছেন, রাইট, পার্মানেন্ট, তারা অনেকটা পার্মানেন্ট পলিটিশিয়ানের মতো, রাইট? এবং তাদের গুরুত্বটা মডার্ন ডেতে ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এবং তাদেরকে অনেক সময় বলা হয় থেকে তারা প্রশাসনের co-ruler with the ministers and MPs. However, this could lead to a position where the ministry is totally dependent on the bureaucrats. এই বিষয়টা তাদের যে পার্মানেন্ট পলিটিশিয়ানের মতো যে একটা অবস্থান, সেটা অনেক সময় বলা হচ্ছে যে মিনিস্টারকে তার উপর ডিপেন্ডেন্সিটাকে বাড়িয়ে দেয়। In that the ministry is not fully conversant with all the aspects of policy, either because of being new to the office or because of not taking cognizance of the results of policy. Okay, so this is all about policy implementation. এবার আমরা একটু দেখব পলিসি মনিটরিং এর সাথে ব্যুরোক্রেসির রোলটা কি বা সম্পর্কটা কি। আমরা জানি পলিসি মনিটরিং যেটা, সেটার বেসিক পারপাস হচ্ছে obtaining policy relevant information that will enable the bureaucrat to advise the minister on policy results for adopting existing policy or devising policy alternatives. তাহলে মনিটরিং হচ্ছে আফটার ইমপ্লিমেন্টেশন, রাইট? সেটা কিভাবে ইমপ্লিমেন্টেশন, কতটুকু সেটা ভালো হচ্ছে সেই বিষয়টার ইনফরমেশন, যেটা মাধ্যমে একজন ব্যুরোক্রেট তার মিনিস্টারকে অ্যাডভাইস করবে, রাইট? ওকে, অথবা যাতে করে কোনো অল্টারনেটিভ তার দরকার হবে কিনা। Policy monitoring mechanism uses various methods to obtain information about the causes and consequences, especially what, why, and how of public policy. যে মনিটরিং বলতে আমরা যেটা বুঝি, সেটা বিভিন্ন মেথড ব্যবহার করে থাকে তার যে পলিসি ইমপ্লিমেন্টেশন হয়েছে সেটার what, why, and how ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য। ওকে, with the fact pertaining to the policy after adaptation and implementation. Okay, since bureaucrats also has an important role in the policy monitoring, he has to see that the state effectively serves the society. That means he has to compare the results with intention of policy and is the eyes and ears of minister in the department. তাহলে দেখেন এখানে মনিটরিং এমন একটা ফাংশন যেখানে একজন ব্যুরোক্রেট এমন রোল প্লে করছেন যে
ওই পলিসি যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা সমাজকে বা ওই প্রবলেম যেটা আইডেন্টিফাই করা হয়েছিল সেটাকে ঠিকমতো সার্ভ করছে কিনা, পলিসিতে যে উদ্দেশ্য না হয়েছে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা। এটা ছাড়াও মন্ত্রীর আবার একটা সেখানে বিশেষ নজর থাকে যেটা ঠিকমতো বাস্তবায়ন করা হচ্ছে কিনা। তাহলে দুটোকেই ম্যানেজ করতে হচ্ছে একজন ব্যুরোক্রেসিকে। So monitoring role of public policy by the bureaucracy is also very important. আরো যদি একটু বলে যাই, it is the task of specially higher bureaucrat to ensure that no conflict develops between intention of the policymakers as embodied in legislation and the practical execution of the policies by the staff in his department. Okay. Thus, the purpose of policy monitoring is to ascertain that implementation of policies is in consonance with policy goals and objectives. এই জন্য আমরা যদি সংক্ষেপে বলতে চাই, পলিসি মনিটরিং এর যে কাজ সেটার আসল উদ্দেশ্য হচ্ছে যেই পলিসিগুলো ইমপ্লিমেন্টেশন হয়েছে সেই কাজটা তার গোলের সাথে অবজেক্টিভসের সাথে সাদৃশ্যপূর্ণ হয়েছে কিনা সেটা দেখা। Especially the targets of the policy have to be achieved through adequate implementation. And policy monitoring is done by the ministers with the help, support, and advice of the bureaucrats. এখানে ব্যুরোক্রেটদের পাশাপাশি মন্ত্রীরা যে কাজটা করে থাকেন মনিটরিং এর সময় সেটাও করেন বেসিক্যালি উইথ দ্য সাপোর্ট অফ দ্য ব্যুরোক্রেটস, অ্যাডভাইস অফ ব্যুরোক্রেটস, হেল্প অফ ব্যুরোক্রেটস। So over here, the role of street level bureaucrats, I mean যারা একদম নিচের লেভেলে আছে, is again very pertinent as they oversee the implementation of policies at the field level. Okay? তারা আমাদের এখানে যে ঊর্ধ্বতন থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে একেবারে উপজেলা লেভেল পর্যন্ত আমাদের মাঠ প্রশাসনটা বিস্তৃত আছে। তাহলে টপ লেভেল থেকে শুরু করে নিচ লেভেল পর্যন্ত যারা ব্যুরোক্রেসিতে আছেন তারা সবাই কিন্তু পলিসি ইমপ্লিমেন্টেশনের সাথে যুক্ত থাকেন, মনিটরিং এর সাথে যুক্ত থাকেন, রাইট? হয়তো স্ট্রিট লেভেল একদম নিচে লেভেল যারা আছেন তারা হয়তো পলিসি মেকিং বা ফর্মুলেশনে নাই, কিন্তু ইমপ্লিমেন্টেশনে তারা থাকেন। তাহলে চতুর্থ নম্বর যে আমরা কাজটা এখানে দেখার চেষ্টা করছি পলিসি অ্যানালিসিস, যেটার সাথে ব্যুরোক্রেসির সম্পৃক্ততা, সেটা দিয়ে আমি আলোচনা আমরা শেষ করতে যাব। পলিসি অ্যানালাইসিস যদি আমরা বলে থাকি, ইট ইজ বেসিক্যালি a task not only examining and bringing improvements in the process but also evaluating choice outcome of the policy. এটাকে আমরা বিশ্লেষণ বলে থাকি। আউটকামটা কি হয়েছে, আমার উদ্দেশ্য কি ছিল, সেটার সাথে আমরা বাস্তবে কতটুকু মিল পেয়েছি, right? The quality and eventually the usefulness of a policy depends on a scientific, professional, detailed analysis of the existing or proposed policies. তাহলে কোনো পাবলিক পলিসি আপনার সফলতা নির্ভর করছে বা ইউজফুলনেসটা নির্ভর করছে তার কোয়ালিটির উপর, মানে কোন কোয়ালিটিতে সেটা বাস্তবায়ন করা হয়েছে, এবং সেটা যদি ঠিকমতো অ্যানালিসিস করা না হয় তাহলে সেটা আমরা আউটপুটটা ভালো পাবো না। সো অ্যানালাইসিস অলসো ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। It is only when public policy making bodies are supplied with the data regarding the costs, consequences, costs and implementability of a policy that is stress on its utilization in policy adaptation, the promotion of rationality in public policy making moves a step forward. But unfortunately, owing to constraints such as restricted availability of information, right? অনেক সময় আমরা যে ইনফরমেশন ঠিক মতো পাই না, রেস্ট্রিকশন থাকে, exorbitant cost of gathering information, data collection এর ক্ষেত্রে যে কস্টটা, information overload, political consideration, ever changing demand and priorities of the society, and no systematic analysis can provide all answers to the policy deficits. অনেক সময় দেখা যায় এই যে প্রবলেমগুলোর কথা বলা হলো, আপনি অ্যানালাইসিস যদি করতে চান পলিসির, তাহলে পলিসি রিলেটেড ইনফরমেশন ইমপ্লিমেন্টেশন স্পেশালি আপনার খুবই দরকার, কিন্তু অনেক সময় দেখা যায় সেই ইনফরমেশন আমরা ঠিক মতো পাই না, এবং ইনফরমেশন কালেকশন করতে গিয়ে যে কস্ট সেটা অনেক বেশি, রাইট? এবং অনেক সময় সেখানে কিছু পলিটিক্যাল কনসিডারেশনও থাকে, যে কারণে দেখা যায় ঠিক মতো পলিসি অ্যানালিসিসটা করা হয় না, যে কারণে অনেক সময় পলিসি ডিফেক্ট আমরা পাই। Nevertheless, through public policy analysis,
information on priorities and certainties becomes available to the policymakers to serve as the basis for policy decisions. However, the bureaucrats have to see what policy choice have been made and why. What are the benefits and losses? What difference does the money make? What is the impact of policy? And how should the policies are evaluated? এটা ব্যুরোক্রেটদেরকে ভালোভাবে দেখতে হবে। কি দেখতে হবে? কিভাবে পলিসি চয়েসটা মেক করা হয়েছিল ওই একদম প্রাথমিক স্টেজ, কেন নেওয়া হয়েছিল, এটার বেনিফিটটা কি, লসটা কি, ডিফারেন্সটা কি, এখানে এটার ইম্প্যাক্টটা কি হয়েছে, রাইট? তাহলে এগুলো যদি ঠিকমতো ইভালুয়েশন করা না হয় তাহলে এগেইন ওই পাবলিক পলিসি যেটা নেওয়া হয়েছে সেটার সফলতা ব্যর্থতা আমরা ধরতে পারবো না। তাহলে এই কাজটা কে করেন? The bureaucrats. And the bureaucrats does have to keenly observe, evaluate the role of different structures and process in the policy execution. And the bureaucracy engages itself in analyzing the pros and cons of the issue that is taken up for the policy formulation. It frames and reframes policy proposals, keeping in view its viability, future prospects, resources available, and acceptability. Okay? It also has to see constitutional provisions do not get sidelined in framing public policies. Yes, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। পলিসি শুধু ফর্মুলেট করলেই হবে না, সেটা এক্সিস্টিং কনস্টিটিউশনের সাথে কোনো কন্ট্রাডিক্ট করছে কিনা বা এটাকে সাইডলাইন করছে কিনা, মানে এই কাজটাও দেখার দায়িত্ব হচ্ছে ব্যুরোক্রেসি। Thus, the bureaucrats prepare for policy analysis at the time of policy formulation itself. যে প্রথমে যখন পলিসি ফর্মুলেট করা হবে তখনই কিন্তু এই অ্যানালিসিসের কাজটা সে করে ফেলে। আমরা প্রথমে বলেছি ব্যুরোক্রেটসরা পলিসি অ্যানালিস্ট হিসেবেও কাজ করে। So as an analyst, they have to view the policies in the light of the significance of the role of political executives in policy formulation. তাদেরকে যে পলিসি ফর্মুলেশনে পলিটিক্যাল এক্সিকিউটিভ বা মিনিস্টার্স যারা আছেন তাদের যে রোল, সেই কনটেক্সটেই তাদেরকে পলিসি অ্যানালাইজ করতে হয়। তাহলে অ্যানালাইসিস করে আলটিমেটলি আমি ইনফরমেশনটা কাকে দেব? মন্ত্রীকে দেব। তাহলে মন্ত্রী সেটা কথা বলবেন, তাহলে মন্ত্রী কথা বলার ভিত্তি হলাম একজন ব্যুরোক্রেট। তাহলে তার অ্যানালাইসিস যদি এক্সপার্ট না হয়, এফিশিয়েন্ট না হয়, তাহলে মন্ত্রী সেখানে ইমেজ ক্রাইসিস হবে। So that's very important task done by the bureaucrats. If politicians are the master of the policy ideas, অনেকে বলে থাকেন, then certainly, as has been observed, bureaucracy is the master of routine and tactic. কি বলা হচ্ছে এখানে দেখেন, যে যারা মন্ত্রী বা পলিটিক্যাল এক্সিকিউটিভস তাদেরকে যদি পলিসি মেকিং এর আইডিয়া যেগুলো, ইনফরমেশন গুলো, সেগুলোর মাস্টার বলা হয়, তাহলে বলা হচ্ছে ব্যুরোক্রেসি যারা আছেন ব্যুরোক্রেটস তারা হচ্ছে ওই টেকনিক, ওটাকে ইমপ্লিমেন্ট করার, রুটিনাইজ করার, প্রোগ্রামে নেওয়ার, স্ট্র্যাটেজিতে নেওয়ার মাস্টার হচ্ছে ব্যুরোক্রেসি। তাহলে দুজনের সম্পৃক্ততা পলিসি মেকিং প্রসেসে ইনসেপারেবল। ওকে, ওয়েল ডিয়ার পার্টিসিপেন্টস, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবার একটু কনক্লুডিং রিমার্ক দেখবো এই যে আলোচনাটা তখন করেছি। In the formulation and implementation of public policy, এখানে তিন ধরনের সোর্সের কথা বলা হয়ে থাকে। একটা হচ্ছে legislative institutions, bureaucrats, and interest groups, and some other elements of civil society. তাহলে এগুলো হচ্ছে সোর্সেস বা স্টেক হোল্ডার বলতে পারে। তাহলে এখানে লেজিসলেচারের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। ব্যুরোক্রেসি সম্পৃক্ত আমরা দেখলাম প্রণয়নে যুক্ত, বাস্তবায়ন করা তাদের মূল কাজ। আর ইন্টারেস্ট গ্রুপস বা আদার এলিমেন্টস যারা আছে সিভিল সোসাইটি, তাদের কাজ হচ্ছে ইনফরমেশন দেওয়া। তাদের সাথে সম্পৃক্ততা আছে দুপক্ষেরই। Well, other policy making bodies responsible for the provision of information pertaining to policy are commissions of inquiry, staff units, and public institutions. However, the ministers and the bureaucrats, as primary and secondary policy makers, are the most important participants in public policy making. এখানে যদিও অনেকের সম্পৃক্ততা আছে, বলা হয়ে থাকে যে the ministers and the bureaucrats, they are the primary and secondary participant in policy making. Okay, political office bearers, I mean the ministers, are responsible for decision.
pertaining to the policy formulation, implementation, or adaptation of policy in conjunction with the public office or bureaucrats. তাহলে মন্ত্রীরা বলা হচ্ছে পলিসি ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন, অ্যাডাপ্টেশন করার জন্য তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেই সিদ্ধান্ত তারা ব্যুরোক্রেট বা ব্যুরোক্রেসির সাথে আলোচনার ভিত্তিতেই নেবেন। ওকে, ইন প্র্যাকটিস টপ লেভেল অ্যান্ড মিড লেভেল আমরা আগে বলেছি যে দে আর অ্যাক্টিভলি এঙ্গেজ ইন দি পলিসি প্রসেস, স্পেশালি দ্য মিড লেভেল। দে এন্টেল who officials who are actually responsible for drafting bills. তারা কাগজের কাজগুলো করে থাকে। and top level তারা সেই জিনিসগুলোকে মিনিস্টারদের কাছে নিয়ে যান, তারা লিঙ্কিং হিসেবে কাজ করে। so they are also involved in exercising their judgment in evaluating proposals put to them that in turn they put before the ministers. The bureaucrats are engaged in the policy process. কিভাবে? আমরা যদি কনক্লুশন দাঁড় করাই, as innovators of the policy. Policy making এ bureaucracy যে রোল, সেই রোলটাকে তারা বলা হচ্ছে তারা ইনোভেটরস। আবার তারা অ্যাডভাইজার হিসেবেও কাজ করে of the political office bearers on what course of action is best to follow. তারা as formulators of the draft legislation, ওই যে পলিসি ফর্মুলেশনে তারা কাজ করে থাকেন। Implementers, advising the policymakers on the outcome of particular policy. As policy monitors, comparing the results of policies with the intentions of policymakers, and also policy analysts and evaluators, analyzing policies to gauge their effectiveness. Okay, তাহলে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রীরা বা পলিটিক্যাল এক্সিকিউটিভরা যদিও primarily they are concerned with policy making, bureaucrats are also part of the policy making process. কোনোভাবেই সেটাকে আলাদা করার সুযোগ নেই। The policy process thus involves a close cooperation between bureaucrats and the political executives. Gone are the days when the bureaucrats used to advise a little and implement a lot more, but the changing norm of neutrality, commitment, anonymity are making them more and more involved in the entire policy process. বলা হচ্ছে আগের দিনে অনেক সময় দেখা গিয়েছে যে ব্যুরোক্রেটসরা তাদের যে আপনার রোল ইন পলিসি মেকিং এটা হয়তো খুব লিটল ছিল, বাট তাদের যে নর্মস আমরা ব্যুরোক্রেসির ডেফিনিশনে বলেছি, রাইট, ম্যাক্স ওয়েবার কিংবা আর অনেকের কথা আমরা বলার চেষ্টা করছি, দে আর নিউট্রাল, তাদের একটা কমিটমেন্ট আছে, দে হ্যাভ এক্সপার্টিজ, নলেজ, ইনফরমেশন বেস, সেগুলো তাদেরকে পলিসি মেকিং প্রসেসে আরো বেশি ইনভলভ হওয়ার জন্য সম্পৃক্ত করছে এবং মঞ্চে তাদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে তাদের সাথে কাজ করছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে। আদ্রিতা। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর একটা লেকচার দেওয়ার জন্য। এন্ড এখন আমরা কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব। সো কারো যদি কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। স্যার আই গেস এখনো কারো কোয়েশ্চেন আসেনি, সো এর মাঝখানে আমার একটা কোয়েশ্চেন আছে। প্লিজ বল। সো যদি পারমিশন হ্যাঁ প্লিজ করতে পারো। জি স্যার। স্যার আমরা দেখেছি যে জি স্যার, স্যার আমরা দেখেছি যে বিউরোক্র্যাটসদের রোলসটা হচ্ছে কি আস্তে আস্তে গ্রো করছে, আপনি আপনার লেকচারের থ্রুতে যেটা বুঝেছে। সো আমরা এখানে তাদের অ্যাকাউন্টেবিলিটি কিভাবে আমরা এনশিওর করতে পারি? ইয়েস, আমরা আলোচনায় একটু বলেছি আসলে অ্যাকাউন্টেবিলিটি বিষয়টা অনেক বড়। বাংলাদেশের কথা যদি আমরা বলি যে পাবলিক সার্ভেন্টদের অ্যাকাউন্টেবিলিটিকে এনশিওর করার জন্য অনেকগুলো ইনোভেশনস করা হয়েছে। এখন আমরা একটু ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের কথা বলেছি, যদিও বলা হচ্ছে যে এখানে মন্ত্রীরা অনেকটাই তাদের উপরে ডিপেন্ডেন্ট, বাট কন্ট্রোলিং মেকানিজমটা হচ্ছে মন্ত্রীদের হাতে। যদিও কাজটা তারা করাচ্ছেন ব্যুরোক্রেসিকে দিয়ে, এবং অনেক সময় আমরা আলোচনায় দেখতে পেয়েছি তাদের গ্রোয়িং রোল ডে বাই ডে বেড়ে যাচ্ছে, রাইট, এবং তাদের উপর ডিপেন্ডেন্সিও বাড়ছে, কিন্তু কন্ট্রোলিং মেকানিজমটা কার হাতে? মন্ত্রীদের হাতে।
পলিটিক্যাল এক্সিকিউটিভের হাতে। এটা ফাইন্যান্সিয়াল কন্ট্রোল আছে, এবং এটা ছাড়াও তাদেরকে কন্ট্রোল করার জন্য অনেকগুলো ইনস্টিটিউশনাল মেকানিজম আছে, যেগুলোকে আমরা বলছি অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমস। যেমন আমাদের এখানে বা বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমানে যেটা হয়েছে, যেমন ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি তারা নিয়েছে, তারপরে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য সিটিজেন্স চার্টারের কথা বলা হচ্ছে এখন, রাইট, পাবলিক হিয়ারিং এর কথা বলা হচ্ছে, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের কথা বলা হচ্ছে, তারপরে আপনার এটাকে বলা হয় যে পার্লামেন্টারি কমিটিজ গুলো আছে, তারা সব সময় সময় আপনার এদের বিভিন্ন ধরনের কন্ট্রোলিং মেকানিজম করে। সো দিজ আর সাম দি ইম্পর্টেন্ট মেকানিজমস যেটা পাবলিক সার্ভেন্টদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য সরকার ব্যবহার করে থাকে। তারপরেও আই মিন ডেজ আর চেঞ্জিং, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কথা যদি বলি যে এখনো এত কিছুর পরেও দেখা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কারাপশন এটা কন্ট্রোল করা যাচ্ছে না, রাইট? দ্যাট ইজ অ্যানাদার স্টোরি, but we have enough mechanisms to ensure accountability of public servants or public bureaucracy. থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা আরেকটু ওয়েট করি, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ হ্যান্ড রেজ করতে পারেন, or they can write to the chat box. আমাদের কতজন পার্টিসিপেন্ট রয়েছে? থ্যাংক ইউ স্যার, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ প্লিজ, রাসেল খান বলেন। জি স্যার, অনেক সময় আমাদের বা অন্যান্য দেশের আমরা যেটা দেখি যে আসলে অনেক সময় মিনিস্টাররা একটু কম যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন, সেক্ষেত্রে ব্যুরোক্রেটদের সাথে কি ধরনের সমস্যা ফেস করতে হয়, বা তখন কি ব্যুরোক্রেটরা বেশি ডোমিনেট করে কিনা, বা এই জিনিসটা একটু আমাদের একটু প্রশ্ন ছিল আমার। ইয়েস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা সাধারণত দেখা যায়, এবং আমরা যদি বাংলাদেশের কনটেক্সটেও চিন্তা করি, দ্যাট ইজ ট্রু যে অনেক সময় দেখা যায় পলিটিশিয়ানরা হয়তো অত বেশি একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেকের নাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আসলে যেটা হয় যে অনেক সময় ডিপেন্ডেন্সিটা এত বেশি বেড়ে যায়, যে কারণে দেখা যায় আপনার ব্যুরোক্রেসি এক ধরনের অপ্রতিরোধ হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের ডোমিনেশনটা অটোমেটিকলি চলে আসে। তো যে কারণে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে আমরা একটু আগে বললাম যে কারাপশন অনেক সময় বেড়ে যেতে পারে। তাহলে যখন একজন মানুষের এত অতিরিক্ত ক্ষমতা চলে যায়, তখন সেই ক্ষমতার অনেক সময় মিসইউজ হতে পারে। এটা কিন্তু আমরা ইতিহাস সেটা বলে থাকি। তো যে কারণে অনেক সময় আমরা দেখতে পাই যে কারাপশন গুলো গ্রো করে। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের মিনিস্টার্স যারা আছেন, এক্ষেত্রে রাজনীতিতে আসলে এখন আরো অনেক বেশি ওয়েল এডুকেটেড লোকদের আসা উচিত। কারণ রাজনীতিতে যারা যাচ্ছেন তারাই যাচ্ছেন আপনার সরকার গঠন করতে। তাহলে সেখানে যদি কোয়ালিফাইড লোকজনের অভাব হয়, তাহলে অটোমেটিকলি তাদের পলিসি মেকিং এর মূল কাজটা কিন্তু তাদের হাতে। আমাদের আলোচনা আপনারা দেখতে পেয়েছেন, যদিও আমরা দেখতে পাচ্ছি যে সিভিল সার্ভিসের বা ব্যুরোক্রেসির রোলটা গ্রোয়িং, তার অনেকগুলো কারণ আমরা বলেছি, তাদের ইনফরমেশন বেস, তাদের এক্সপার্টিস, তাদের লেখাপড়া, তাদের ট্রেনিং, দিস এন্ড দ্যাট। এই জিনিসগুলো কিন্তু আমাদের মন্ত্রীদের ক্ষেত্রে বা পলিটিক্যাল এক্সিকিউটিভে খুব কম থাকে। তাদের শুধু একটাই ব্যাকগ্রাউন্ড, জনগণের সাথে সম্পৃক্ততা, জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়। কিন্তু সেক্ষেত্রে যদি তাদের কোয়ালিফিকেশনটা একাডেমিক আরো যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের আইডিওলজিটা তাদের ইচ্ছে মতো তারা বাস্তবায়ন করতে পারবে। ওকে, আমি আপনার সাথে একমত। অনেক সময় এটার কারণে দেখা যায় ব্যুরোক্রেসি সেখানে ডমিনেট করে। থ্যাংক ইউ স্যার। আসলে এটার সাথে আরেকটা প্রশ্ন করতে চাই স্যার, এরকম যদি এখানে এক্সপার্টিসদেরকে মিনিস্টার করা হয়, ওয়েল এডুকেটেড বা এক্সপার্টিস যারা কি, ওনাদেরকে যদি মিনিস্টারে বসানো হয়, তাহলে সেক্ষেত্রে তখন কি অর্থাৎ ব্যুরোক্রেসির সাথে কোনো ধরনের সমস্যা হয় কিনা, বা ওটা থেকে থিওরিটিক্যাল আর ওটাতে প্র্যাকটিক্যাল, তখন এই ধরনের সমস্যা হয় কিনা? বা আমার তো মনে হয় যে একজন যে যারা এক্সপার্টিস যারা, তাদের একটা সিদ্ধান্ত নিতে হয়তো যে সিদ্ধান্ত নিলে হয়তো 1 ঘন্টা লাগবে বা 1 মিনিট লাগবে, আর যারা এখানে এতটা ওয়েল এডুকেটেড না, তাদের পক্ষে হয়তো 1 বছর লাগতে পারে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে। সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে স্যার কি ধরনের যদি করা হতো, আর যদি ওয়েল এডুকেটেড এক্সপার্টিস দিয়ে আনাই হয় এখানে, তাহলে স্যার ব্যুরোক্রেটদের সাথে কোন ধরনের সমস্যা হয় কিনা, বা তারা সামঞ্জস্যভাবে কাজটা করতে পারে কিনা? এটা হওয়ার কথা না। যখন দুপক্ষই সমানভাবে আপনার এডুকেটেড হবে, রাইট, তাহলে সেখানে তো জ্ঞানের খেলা চলবে, তাই না? তাহলে আমি বলার আগে আপনি বুঝে যাবেন, আপনি বলার আগে আমি বুঝে যাবো, তাহলে সিদ্ধান্ত সহজ হবে। পরে যেটা হচ্ছে, যদি দুপক্ষের মধ্যে
লেভেলটা খুব বেশি উঁচু নিচু হয় তখন কিন্তু সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। তখন ধরেন ব্যুরোক্রেসি যদি একটা বললে তাহলে উনার যিনি বস তিনি যদি বুঝতে না পারেন তাহলে বুঝে তো তার সময় আপনি বললেন যে অনেক দেরি হয়ে যাবে সিদ্ধান্ত নিতে। আমরা যদি বাংলাদেশের প্রথম দিকের কথা চিন্তা করি, আমরা যে পলিটিক্যাল হিস্ট্রি দেখি, বঙ্গবন্ধুর সময় দেখা গিয়েছে তিনি অল দি এক্সপার্ট পিপল তাদেরকে আপনি মন্ত্রিসভায় নিয়ে এসেছেন। তাদের মাধ্যমে যেমন বাংলাদেশ শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তখন যে 72-তে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর মুজাফফর আহমেদ, তাকে দিয়ে প্রশাসনিক সংস্কারের কাজ করিয়েছেন, মানে এক্সপার্টদেরকে নিয়ে এসেছেন। তাহলে হয় কি যে আমি কার কাছ থেকে কি পাবো? আমার পেট ব্যথা করছে তাহলে তো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? আমি যদি ডাক্তারের কাছে না গিয়ে একজন লয়ারের কাছে যাই, ক্যান আই গেট দি এক্সপার্ট রেজাল্ট? জি না। তাহলে সেক্ষেত্রে আসলে দোজ ওয়ার ইন পলিটিক্যাল পাওয়ার, তাদেরকে আসলে এটা চিন্তাটা করতে হবে যে আমরা যেহেতু আলটিমেটলি উই আর হিয়ার টু সার্ভ দি নেশন, ব্যুরোক্রেসির কাজে হচ্ছে জনগণকে সেবা করা, এবং যারা ক্ষমতায় যাচ্ছেন তাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা, এবং তারা যাচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়া। তাহলে জনগণের সেবাটা থেকে কত বেশি স্মুথলি দেওয়া যায়, কত ভালোভাবে দেওয়া যায়, সেটা আমাদের চেয়ে তারাই ভালো বুঝবেন। তাহলে সেই হিসেবে যদি তাদের মন্ত্রী কিংবা এমপি নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তারা যদি চিন্তা করেন, তাহলে দেখা যাবে একটা দেশের উন্নয়ন খুব বেশি ত্বরান্বিত হবে। বুঝা গেছে? থ্যাংক ইউ স্যার। Any other question? এই কোনো প্রশ্ন না থাকার দুটো ইমপ্লিকেশন আছে। একটা ইমপ্লিকেশন হচ্ছে আমি যা বললাম তা সবাই ঠিক মতো বুঝতে পেরেছে, এই জন্য কোনো প্রশ্ন নাই, অথবা আমি কি বললাম কেউই কিছু বুঝে নাই, যে কোনো প্রশ্ন নাই। কোনটা আমি তো বুঝতে পারছি না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ, মাসুম আল মামুন বলেন। হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে অনেক সময় আমাদের পলিটিক্যাল পাওয়ারের যে মিসইউজ হয়, এটার জন্য কি ব্যুরোক্রেটরা কোনো পলিসি ইমপ্লিমেন্টেশনের ওদের কি কোনো মানে প্রবলেম ফেস করে কিনা? ওয়েল, এখানে তো অবশ্যই প্রবলেম ফেস করতে পারে, যদি আপনি কি বললেন যে পলিটিক্যালে যারা তারা ক্ষমতার যদি মিসইউজ করে, তাই না? স্যার হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই যেমন ধরেন এখানে যদিও আমরা এতক্ষণ আলোচনায় দেখেছি যে পলিসি মেকিং এর ক্ষেত্রে পলিসি ব্যুরোক্রেটদের একটা বড় ধরনের ভূমিকা আছে, এবং অনেক সময় মন্ত্রীরা তাদের উপর রিলাই করেন, ডিপেন্ড করেন, কিন্তু আলটিমেটলি মূল চাবিকাঠি কিন্তু মন্ত্রীর হাতে। তাহলে সেক্ষেত্রে মন্ত্রী যদি ক্ষমতার মিসইউজ করেন, তাহলে সেক্ষেত্রে ব্যুরোক্রেসি তার অধীনে যিনি আছেন তার তো আসলে করার কিছু থাকে না। তাহলে আমরা একটু আগে বলেছি যে এখানে তার একটা অ্যাডভাইজারি রোল আছে, কার? ব্যুরোক্রেসির। তাহলে ব্যুরোক্রেসিতে যিনি থাকবেন তিনি সেই মন্ত্রীকে বলতে পারেন যে আপনার এই সিদ্ধান্তের কারণে আমাদের এই ব্যাড কনসিকুয়েন্সেস ক্রিয়েট হতে পারে, যেটা আপনার মিনিস্ট্রির, আপনার সরকারের এবং আমাদের মিনিস্ট্রির উভয়ের সম্মানহানি হতে পারে। এই অ্যাডভাইসটা তিনি দিতে পারবেন, কিন্তু সেখানে কোনো ইন্টারফেয়ার করার ক্ষমতা তো স্বাভাবিকভাবেই ব্যুরোক্রেসি থাকার কথা না। তুমি বুঝতে পেরেছো? যেহেতু তিনি এক ধরনের ওই যে মাস্টার কে যিনি মন্ত্রী আছেন, তাহলে তিনি যদি কোনো ভুল করেন বা কোনো যদি মিসইউজ করেন, তাহলে সেক্ষেত্রে তার অধীনে যিনি আছেন, যেহেতু তিনি তার সহযাত্রী, তিনি সেখানে অ্যাডভাইস করতে পারবেন বা সাজেশন দিতে পারবেন, কিন্তু তিনি ফোর্স করতে পারবেন না, যেহেতু মূল ক্ষমতা তার হাতে। স্যার আলটিমেটলি পলিটিশিয়ানস আর অল ইন অল। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। ওকে, ইয়েস, এনি আদার কোয়েশ্চেন? শুভ আছে? অন্তরা? জি স্যার, আমরা আছি স্যার। আচ্ছা, ওকে। Sir, I guess আর কারো কোনো কোয়েশ্চেনস নেই। ওকে। সো স্যার, আপনি যদি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু একটু বলতেন। ওকে, আমরা যেহেতু প্রশ্ন আর নেই, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। কিছু কোয়েশ্চেন পাওয়া গিয়েছে, সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। সো আমার মূল কথা হচ্ছে, প্রথম দিকে যেটা বলেছিলাম, আমি ধন্যবাদ তো অবশ্যই দেওয়া দরকার। তোমরা যারা অর্গানাইজ করেছো ইয়াং ফেলোজ, এটা আসলে বড় ধরনের একটা কাজ। এটা আসলে আরো উপর লেভেল থেকে করতে পারলে আরো ভালো হতো, বাট তোমরা সেই ইনিশিয়েটিভটা নিয়েছো। আই মাস্ট কংগ্রেচুলেট অল অফ ইউ। দিস ইজ ওয়ান্ডারফুল টাস্ক। স্পেশালি এখানে যারা 25-30 জন 40 জন ছিলেন, আমার তো মনে হয় এখানে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও আছে, আবার অন্য ডিসিপ্লিনের লোকজনও আছে। সো আমার আলোচনা থেকে আশা করছি তারা যদি
মোটামুটি একটা পলিসি মেকিং প্রসেস সম্পর্কে ধারণা পায়, তাহলে আমার লেকচারটা সার্থক হবে, যেটা হয়তো তাদের ভবিষ্যতের কি বলে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে সেটা কাজে লাগাতে পারবে। এটা এই যে ব্যুরোক্রেসি এবং পাবলিক পলিসি, আমি যেটা বললাম যে পলিসি এবং ব্যুরোক্রেসি, সেটা কিন্তু যদি সরকারি সংগঠনে থাকবে তা না। আমরা যে একটা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করি, সেখানেও কিন্তু একটা ব্যুরোক্রেসি আছে। ওই যে হায়ারার্কি, একটা অর্গানাইজেশনাল হায়ারার্কি, সেখানে অফিসাররা আছেন, তো আলটিমেটলি তারা একটা সেখানে হায়ারার্কি ক্রিয়েট করছে, রাইট? তারাও কিন্তু সেখানে পলিসি মেকিং এ যুক্ত হচ্ছে। তাহলে আমাদের এই পলিসি মেকিং যে আলোচনাটা, সেটা শুধুমাত্র যে পাবলিক সেক্টরের জন্য প্রযোজ্য তা না, এটা প্রাইভেট সেক্টরের জন্য প্রযোজ্য। তাহলে প্রাইভেট সেক্টরে সেখানে কি থাকবে? এখানে মন্ত্রী আছেন, ওখানে মন্ত্রী না থাকে একজন ডাইরেক্টর থাকবে, রাইট? তাহলে সেই ডাইরেক্টরের অধীনে ধরেন আমি কাজ করছি অ্যাজ এ ম্যানেজার, ধরেন আমি মার্কেটিং ডাইরেক্টরের অধীনে মার্কেটিং ম্যানেজার, তাহলে আমি অ্যাজ এ ম্যানেজার আমি কি এখানে ব্যুরোক্রেট, আর উনি মার্কেটিং ডাইরেক্টর যিনি আছেন, ডাইরেক্টর মার্কেটিং, তিনি হচ্ছেন যে আমার মিনিস্টার। তাহলে আমাদের সেখানে এই এক্স্যাক্টলি এই প্রসেসটা নিয়েই সেখানে পলিসি ফর্মুলেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন, পলিসি ইভ্যালুয়েশন আমি সেগুলো করতে পারবো। সো এই আলোচনাটা তোমরা যদি ভালোভাবে যদি কি বলবো এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারো, you can make, you can formulate, you can implement, you can evaluate the policies in your practical life, whether it is a public organization or private organization. Okay, আমি এতটুকুই বলা। So thank you very much all of you again. যদি আমার পরবর্তীতে কোনো প্রয়োজন হয়, then just let me know. We'll be happy to serve you. Thank you. থ্যাংক ইউ সো মাচ। এন্ড স্যার, আমরাও আপনাকে এর পরবর্তীতে আমাদের সাথে সংযুক্ত পেলে আমরাও খুশি হব। এন্ড থ্যাংক ইউ সো মাচ স্যার, এত আপনার টাইম, ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য আমাদের সকলকে। এন্ড আপনি এত সুন্দর প্রাণবন্ত একটি লেকচার নিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ। সো আজকে আমরা আমাদের সেশনটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। শুভরাত্রি। Thank you, sir.